ছিটে দিচ্ছ। মাঝে মাঝে মনে হয় আমি গলা টিপে আত্মহত্যা করি। এই বয়সে মরবি কি বাছা? শোন, আমার মনে হচ্ছে ওই মোবাইল ফোনের মতন তোর চার্জ কমে গেছে। ভালো কথা বলছি, দুদিন ছুটি নিয়ে বাড়ি থেকে ঘুরে আয়, বইয়ের ছবি দেখবি একেবারে ফুল চার্জ। তখন আর আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে না। তা যা বলেছ ঠাম্মা, প্রায় 6 মাস বাড়ি যাইনি। যাসনি ঠিকই, তা আমরা তো কেউ তোকে বাড়ি যেতে বারণ করছি না। যেতে হলে যা, দুদিন ঘুরে আয়। তবে হ্যাঁ, যেতে হলে এখনই যা, কারণ দিন কয়েক পর আর ছুটি পাবি না। দিন কয়েক পরে ছুটি পাবে না কেন রে খোকা? কারণ আমি সিদ্ধার্থের বিয়ে ঠিক করেছি। কি বলছেন কর্তা? ছোট বাবুর বিয়ে? হ্যাঁ রে, আর এই খবরটা দেওয়ার জন্য তো ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে সোজা এখানে এসেছি। তা ভালো, মরার আগে নাত বইয়ের মুখটা তো দেখে যেতে পারবো। তাহলে খোকা, ঠাকুর মশাই বিয়ের জন্য কোন তারিখ দিল? ওই তো সামনের 10 তারিখ বুধবার গোধূলি লগ্নে। সামনে 10 তারিখ? হ্যাঁ। তার মানে আজকে তো 4 তারিখ, আর 6 দিন পর ভোটচাঁদ বাড়ির একমাত্র বংশধরের বিয়ে বলে কথা। আত্মীয় কুটুমদের নেমন্তন্ন করতে হবে, বিরিয়ানি বসাতে হবে। তা এত কাজ তুই একা সারবি কি করে? সারতে হবে মা, যেমন করে হোক সারতে হবে, কারণ ওই সামনের 10 তারিখ ছাড়া আর কোনো বিয়ের লগ্ন নেই। কোনো চিন্তা করবেন না কর্তা, কোনো চিন্তা করবেন না। আমি আছি না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি একাই সামলে নেব। তা নয় বুঝলাম, আপাতত যা, মন্দির তলার ক্লাব ঘরে সিধু কাম খেলছে, ওকে গিয়ে বল আমি ডাকছি। ঠিক আছে কর্তা, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এবাড়ির হবু বরকে বিয়ের টপর পরানোর জন্য আমি একেবারে ধরে নিয়ে আসছি। দেখেছো মা, সিধুর বিয়ে হবে শুনে এবারে চোখ আনন্দে কিরকম চকচক করে উঠেছে। সে তো হবেই রে বাচ্চা, মা, সবার আনন্দ হবে। আজকের দিনে বড্ড বৌমার কথা মনে হচ্ছে রে। থাক মা, ওই অতীতটাকে তো আমি ভুলতে চাই। খোকা। বিদেশে স্বার্থপরের মতো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, ওকে মনে রেখে কি লাভ? খোকা। আমি তো ওর কাছ থেকে সারা জীবনে কিছু চাইনি, শুধু বলেছিলাম আমার পাশে থেকে। আমার এইটুকু আশাও পূরণ করতে পারলো না। খোকা, এ কি রে খোকা, তোর চোখের জল? বুকে ঝড় উঠলে চোখ দিয়ে যে বৃষ্টি পড়বেই মা। চুপ কর খোকা, চুপ কর। আরে তুই এইভাবে ভেঙে পড়লে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারিস? যাওয়ার কথা ছিল আমার, চলে গেল ওই এক রাত্রি বিয়েটা। মা, তুমি তো জানো বিদিশা বছরে একবার যখন বাপের বাড়িতে যেত আমায় বলে যেত, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু 4 বছরে সিধুকে আমার কোলে চাপিয়ে দিয়ে সেই যে হাসপাতালে গেল, আজও ফিরে এলো না। চোখের জল মোছ খোকা। ওরে নিয়তির উপরে তো কারোর হাত নেই। ছেলেবেলা থেকে সিঁদুর কাছে তুই বাবা, তুই মা। আজকে ওর বিয়েতে সব থেকে বেশি দায়িত্ব তো তোর। এই ভোটচাঁদ বাড়ির ঝাড় বাতিগুলো তোকে নিজে হাতে জ্বালাতে হবে বাবা, নিজে হাতে জ্বালাতে হবে। শুধু কি তাই কাকা বাবু, এই বাড়ির সাথে সাথে যে গোটা গ্রামের দায়িত্ব আপনাকেই নিতে হবে। বিলাস, তুমি আমার বাড়িতে কেন কাকা বাবু, আমি কি বাড়িতে আসতে পারি না? এতগুলো বছর তুমি ভগবান করে আছো, কই একটা বছর তো দশমীর পর বিজয়া করতে বাড়িতে আসনি, আজ হঠাৎ? এই ব্যাপার ঠাকুমা, তো বেশ তো, এতগুলো বিজয় প্রণাম আমি আজ একবারেই সেরে নিচ্ছি। থাক। না না ঠাকুমা, থাকবে কেন? আর শুধু আমার নয়, এই গোটা গ্রামের গুরুজন বলতে তো একমাত্র আপনিই জীবিত রয়েছে। হঠাৎ এই বাড়িতে আসার কারণটা জানতে পারি? অবশ্যই জানতে পারেন ঠাকুমা, অবশ্যই জানতে পারেন। তবে তার আগে শুনেছি বিজয়ার পরে বাড়িতে কেউ এলে আপনি তাকে নারকোলের নাড়ু খাওয়ান। কই আমাকে খাওয়াবেন না? নারকেলের নাড়ু খেতে যে তুমি এই বাড়িতে আসনি তা আমি ভালো করেই জানি বিলাস। এখন যে কাজে এসেছো সেই কাজটা মানে মিটিয়ে এখান থেকে বিদেয় হও। তবে হ্যাঁ, আমি দশমীর দিন থেকে লক্ষ্মী পুজোর ভাসানের দিন পর্যন্ত নাড়ু দিই, তারপরে ঝাড়ু দিই। এখন তুমি ঠিক করে নাও কোনটা খাবে, নাড়ু না ঝাড়ু? ঠাকুমা বেশ মজার মজার কথা বলেন, তাই না কাকা বাবু? তোমার আসার কারণটা কিন্তু এখনো জানতে পারিনি বিলাস। কাকা বাবু, শুনলাম আপনি সিদ্ধার্থের সঙ্গে ফুলকির বিয়ে ঠিক করেছেন। কেন, এতে তোমার আপত্তি আছে নাকি? আপত্তি? আপত্তি কি বলছেন কাকা বাবু? খবরটা শোনার পর থেকে তো মনটা আনন্দে কেমন নেচে উঠেছিল, তাই তো এখানে আসা। আসলে কি জানেন কাকা বাবু, সিদ্ধার্থ আমার নিজের ছোট ভাইয়ের মতন, তাই বলছিলাম এই বিয়েতে সমস্ত খরচ হবে। হ্যাঁ কাকা বাবু, ওই প্যান্ডেল থেকে তত্ত্ব, সানাই থেকে ব্যান্ড পার্টি, ভিএন থেকে ক্যাটারার সব আমি করে দেবো, আপনি শুধু না বলবেন না। না না না, তা কি করে সম্ভব? ছেলেটা তো আমার, তাছাড়া আমার যা আছে
তাদের অনুষ্ঠান সুসম্পন্ন করতে আমার কোনো অসুবিধা হবে না বিলাস। সে আমি খুব ভালো করে জানি কাকা বাবু, আপনার কোনো অসুবিধা হবে না, তবুও বলছিলাম কারণ আমিও তো আপনার ছেলের মতোই, তাই তাই পকেট ভর্তি টাকা নিয়ে এসেছো মানুষ কেনার জন্য। ফুলকি, আমার দাদাকে কিনে কেনা শুরু করেছো আর এখন আমাকে থামানোর জন্য এসেছো কাকা বাবুকে কিনতে, তাই না দুর্নীতির দোকানদার বিলাস বর্মন? কত বড় হয়ে গেছো ফুলকি, হ্যাঁ তোমায় দেখে না আমার দু চোখ জুড়িয়ে যাচ্ছে গো। নাটক বন্ধ করো বিলাস। না, আমি নাটক করব। এই গ্রামে ফিরে আসার পর থেকেই আমি তোমার নামে নানান কথা শুনছি। এই গ্রামের সহজ সরল মানুষরা তোমার ভয় মুখ বন্ধ করে থাকলেও আমি কিন্তু থামবো না, বরং তোমাকে থামানোর জন্য মাত্র একবার মহাকরণের মুখ্যমন্ত্রীর চেম্বারে আমি যাব। ফুলকি, এবার ভেবে নাও তুমি কি করবে। সুস্থ জীবনে ফিরে এসে গীতা পড়বে নাকি মানুষের ক্ষতি করে চিতায় চড়বে? এসব তুমি কি বলছো ফুলকি, এসব তুমি কি বলছো? তুমি আমার নামে যা যা শুনেছো সব 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 মিথ্যে, হ্যাঁ হ্যাঁ সব মিথ্যে। রোজ সকালে ঘুম থেকে উঠে আমি দুপাতা রামকৃষ্ণ কথামৃত না পড়ে জল পর্যন্ত খাই না, আর আমি কি না করবো মানুষের ক্ষতি? না না ফুলকি, তুমি ভুল শুনেছো। আমি না সত্যি সত্যি গ্রামের জন্য ভালো কিছু করতে চাই। এ তো ভালো কথা। তাহলে স্বেচ্ছায় তুমি তোমার ওই হাট খোলার জমিটা এই গ্রামকে কলেজ করার জন্য দান করে দাও। করলাম। সত্যি? কি বললে তুমি? তুমি সত্যি সত্যি জমিটা কলেজ তৈরি করার জন্য দেবে? হ্যাঁ কাকা বাবু, আর শুধু জমি কেন, আপনাকেও যে গ্রামের দায়িত্ব দেবো। আর 3 মাস পরে পঞ্চায়েত নির্বাচন, আমি চাই আপনি ভোটে দাঁড়ান এবং জিতুন। এসব কি বলছো তুমি? আমি নির্বাচনে দাঁড়াবো? হ্যাঁ দাঁড়াবেন, অবশ্যই দাঁড়াবেন। আমি সব ব্যবস্থা করে দেবো। এসব আমার দ্বারা হবে না। কেন হবে না কাকা বাবু, কেন হবে না? আচ্ছা ফুলকি, তুমি কাকা বাবুকে বোঝাও। আচ্ছা মেনে নিলাম আমি না হয় গ্রামের 5টা মানুষের ক্ষতি করেছি, কিন্তু কাকা বাবু তো করেননি, করবেনও না। কাকা বাবু, কথাটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। এই গ্রামের ভালো করার জন্য কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। এই ভগবানপুরের ভালো তো আমি মন থেকে চাই ফুলকি, কিন্তু এত বড় দায়িত্ব নিয়ে আমি যদি সামলাতে না পারি, না না আমার মাথাটা কোনো কাজ করছে না। তোমরা আমাকে একটু ভাববার সময় দাও, একটু ভাববার সময় দাও। কি ফুলকি, আর তোমার আমার প্রতি কোনো রাগ নেই তো? এই যে কলেজের জন্য জমি দিলাম, কাকা বাবুকে গ্রামের দায়িত্ব দিলাম, তোমার দাদাকে চাকরি দিলাম, তবে বিশ্বাস করো ফুলকি আমি যা করেছি সব তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ সব 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 তোমার জন্য। সেদিন তোমাকে দেখার পর থেকে আমি দিনে তারা দেখছি, রাতে রোদ পোয়াচ্ছি। লক্ষণগুলো পাগলের। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। আমি তোমাকে ভালোবাসি ফুলকি। শাট আপ, শাট আপ। তুমি খুব ভালো করে জানো সিদ্ধার্থ ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। এই মরেছে, কথাই তো বোঝো না। আরে বাবা, বিয়ে তো তুমি সিদ্ধার্থকেই করবে, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়েটা দেব। খুব কষ্ট হবে, বুক ফেটে যাবে, চোখ দিয়ে জল বেরিয়ে নদীতে পরিণত হবে। আমি সব সহ্য করে নেব ফুলকি। আমি শুধু চাই। বাবা কি চাও? দুষ্টু, খুব দুষ্টু হয়েছো না, বুঝেও না বোঝার ভান না করছো না। আমি বলে দিচ্ছি আমি চাই ওই আইবুড়ো ভাতের মতন ওই আইবুড়ো ফুল সজ্জাটা তুমি আমার সঙ্গে করো। পরে বলো কেমন লাগলো। বাবা আস্তে আস্তে ফুলকি, কানে লাগে না। ইউ আর গেটিং টু ফার। জমি নেবে অথচ আমি দেবে না বললে তো চলবে না ফুলকি। মনে রেখো, মেয়েদের জন্ম হয় আমাদের মতন পুরুষদের আনন্দ দেওয়ার জন্য। আমাদের মতন মেয়েরা শুধুমাত্র তোমাদের মতন পুরুষ মানুষদের আনন্দ দেওয়ার জন্য জন্মায় না বিলাস বর্মন। তারা জন্মায় তোমাদের মতন জানোয়ারগুলোর কানের পাশে একটা ঠাড়ে চড় মেরে তাদেরকে সোজা পথে নিয়ে আসার জন্য। এবার বলো কেমন লাগলো? গালে মারলে বুকে লাগলো, এবার যে বুকটা ধরপড় করছে ফুলকি। তাহলে এখন থেকে সাবধান হয়ে যাও বিলাস বর্মন। এই ধরপড় করা বুক নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, তাহলে যখন তখন হার্ট অ্যাটাক করে জীবনের এই মাঠ থেকে একেবারে
বোল্ড আউট হয়ে যেতে পারো। ক্রিকেট খেলাটা খুব শক্ত খেলা ফুলকে, রান আউট ওয়াইড নো 4-6 অনেক নিয়ম আছে, তা সব নিয়ম জেনে খেলতে নামছো তো? তুমি চিন্তা করো না বিলাস বর্মন, ওয়ান ডে বলো, টেস্টি বলো বা 2020 বলো, সেঞ্চুরি না করে এই মাঠ আমি ছাড়বো না। ফুলকি তোমার কফিনের শেষ পেরেকটা আমি পুঁতবো বিলাস বর্মন, আমি। বাবা মা বেঁচে থাকলে আরো ধুমধাম করে বিয়ে দিতে পারত। বিশ্বাস করে বৌদি, ছোটবেলা থেকে একটা ধোঁয়াশা আজও আমার কাটেনি। তখন আমি আর ফুলকি খুব ছোট। আমার আবছা আবছা মনে আছে শেষের দিকে বাবা কেমন টেনশন করত। বাবা যে টেন্ডারগুলো পেত সেগুলো একের পর এক পেয়ে যাচ্ছিল অন্য সব কোম্পানি। একদিন উদ্ভ্রান্তের মতো বাবা কারখানা থেকে বাড়ি ফিরে এসে মাকে বলল, থানায় যাচ্ছি। তখন থানার বড়বাবু ছিলেন আমাদের আজকের এই পাগল তুষারদা। থানা থেকে বাড়ি ফিরে আসে বাবা, মা খেতে দেয়, খাবার পরেই বাবার শরীর খারাপ হতে থাকে, বাবা বমি করতে থাকে। আমি আর বিলাসদা দুজনে মিলে বাবাকে হাসপাতালে নিয়ে যাই, ভর্তি করে অপেক্ষা করছি। হঠাৎ হঠাৎ বাড়ি থেকে খবর আসে মায়েরও শরীর খারাপ হয়েছে, মাকেও ভর্তি করা হয়। জানা যায় খাবার থেকে ফুড পয়জন হয়ে গেছে। তারপর দিন সকালে মাত্র 1 ঘন্টার ব্যবধানে বাবা আর মা মারা যায়। মারা যাওয়ার আগে দুজনে আমার হাত ধরে বলেছিল, ফুলকিকে দেখিস। কিন্তু বাবা মরে যাওয়ার পর আমি হয়ে যাই অসহায়। ব্যাংক লোন নিয়ে বাবা কারখানাটা করেছিল। বাবা মরে যাওয়ার পর আমাদের যা কিছু জিনিসপত্র সম্পত্তি সব ব্যাংক নিয়ে নেয়। আর সেই দিন থেকে ফুলকিকে মানুষ করার জন্য আমি করি কঠিন পরিশ্রম। পরিশ্রমের কোনো বিকল্প নেই, তাই তো তার নিদর্শন আজ তুমি সজল। চিন্তা করো না, ওপরওয়ালা আছে। সেই ভরসাতে তো আছি বৌদি। এনিওয়ে আজ চলি, দিন তিনেকের জন্য বাইরে যাচ্ছি, একটু গোছগাছ করে সব কিনতে হবে। আসি বৌদি। এই চলি রে সিদ্ধার্থ, কাল ভোরে ট্রেনে রওনা হতে হবে, চলি। হ্যাঁ আচ্ছা বৌদি, বাবার মুখে শুনেছি কোম্পানির লসের জন্য নাকি সজলদার বাবা মা বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। কিন্তু এখন সজলদার মুখে যা শুনলাম তাতে তো একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এত বড় বেইমানি কে করতে পারে বৌদি? এতকাল পরে প্রশ্ন তুলে কি লাভ ঠাকুরপো? আছে লাভ আছে বৌদি, লাভ আছে। দিনকাল এখন পাল্টে গেছে। মাটি খুঁড়ে কিছু হাড়গোড় পাওয়া গেছে বলে রাজ্য নড়ে চড়ে বসেছে। আদালতে কেস উঠছে, নেতা থেকে আমলারা কেউ বা গ্রেপ্তার হচ্ছে, কেউ বা জামিনে লুকিয়ে বেড়াচ্ছে। আচ্ছা বৌদি, বিলাসদা তোমাকে এ ব্যাপারে কোনোদিন কিছু বলেনি? 24 ঘন্টায় তোমাদের বিলাসদা আমাদের সঙ্গে ভালো করে 24টা কথাও বলে না ঠাকুরপো। মেয়ে হয়ে জন্মেও মা হতে পারিনি বলে আমাকে মুখ বুজে সব সহ্য করতে হয়। সত্যি এটা বিলাসদার বড্ড বাড়াবাড়ি। চিকিৎসা বিজ্ঞান এখন কত উন্নতি করেছে, যা হবার নয় তাই হচ্ছে ডাক্তারদের ছোঁয়া। সুখ চাইলে সুখ পাওয়া যায়, শান্তিকে ডাকলে শান্তিও আসে। কিন্তু কেউ যদি ওষুধ না খেয়ে অসুখকে জিয়ে রাখতে চায়, তাকে কি সুস্থ করা যায় ঠাকুরপো? বৌদি, তোমাদের এই বিলাসদা নিজেকে ছাড়া কাউকে চেনে না, তাই তো একাকিত্বের নীরব যন্ত্রণা আমাকে মুখ বুজে সহ্য করতে হয়। কিছুক্ষণ আগে তুমি সজলদাকে বললে না, চিন্তা করো না ওপরওয়ালা আছেন। আমিও তোমাকে সেই একই কথা বলছি বৌদি, চিন্তা করো না, ওপরওয়ালা আছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠাকুরপো, বৌদি আমি চলি, আমাকে এক্ষুনি একবার পাশের গ্রামে যেতে হবে। বাবা মা জোর করে এক মেয়ের বিয়ে দিতে যাচ্ছিল, মেয়েটা বিয়ে করতে চায় না, সে আরো পড়তে চায়। পুলিশ গিয়ে বিয়েটা বন্ধ করেছে, আর আজকেই আমাকে এই খবরটা হেড অফিসে লিখে পাঠাতে হবে। তাহলে আর দেরি করো না সাংবাদিক, চেতনা ফেরানোর খবর লিখতে পাশের গ্রামে যাও। যে আজ্ঞে জাহাপানা। মানবতার কলম ধরে সুনীতির কাগজে সভ্যতার খবর লিখতে এই সাংবাদিক চলল পাশের গ্রামে। বিলাস দেখছি ভালো জালি বিছিয়েছে। যারা প্রতিবাদ করে সেই যুব সমাজটাকেই আগে হাত করে নিয়েছে, যাতে তারা প্রতিবাদ করতে না পারে, যাতে তারা মেরুদণ্ডহীন হয়ে পড়ে। কিন্তু আমি বিলাসকে চিনি। এই সব কিছুর পেছনে ওর নিশ্চয়ই কোনো প্ল্যান লুকিয়ে আছে। ও আবার কারো সর্বনাশ করার মতলব ভাবছে। আমি জানি না কবে এর শেষ হবে, কবেও ফিরবে জীবনের মূল স্রোতে। এই গ্রামের নিষ্পাপ মানুষগুলোকে যত বিশ্বাস করছে, ওর অবিশ্বাসের ফলাটা ততই মাথা দুলাচ্ছে। এইভাবে বিলাসবাবু চামচিগিরি করতে আর ভালো লাগছে না, কিন্তু এছাড়ার কোনো উপায়ও নেই। সকাল থেকে ডানাতে তালুটা খুব চুল করছে, মনে হচ্ছে টাকা আসবে, কিন্তু আসবেটা কোথা থেকে সেটাই তো বুঝতে পারছি না। আপনি এসে গেছেন? ও তুমি, আমি ভাবলাম টাকা এলো। আচ্ছা কি ব্যাপার বলো তো সব? সাত সকালে বিলাসবাবু টেলিফোন করে আমাদের এখানে, মানে এই হাটখোলাতে কেন ডেকে পাঠালেন? তা বলতে পারবো না, তবে আমাকে এখানেই অপেক্ষা করতে বলেছে। নিশ্চয়ই কোনো চক্কর আছে। কিন্তু ভাই, এভাবে আর কতকাল আমাদের চক্কর কাটতে হবে বলতে পারো? নারায়ণ বাবু,
মাঝে মাঝে নিজের উপর খুব ঘেন্না হয় জানো। রাতের অন্ধকারে আমার অস্তিত্ব আবার ঘুমিয়ে থাকা অবচেতন মনটাকে জাগিয়ে বলে, এটা তুই কি করছিস নারায়ণ? নীতিহীনতা